একটু একটু করে গত কয়েকদিনে এই টাকাগুলো অ্যারেঞ্জ করছি। এই টাকাগুলো অ্যারেঞ্জ করতে একটা মিডল ক্লাস ফ্যামিলির কাছে আসলে একসাথে এতগুলো টাকা অ্যারেঞ্জ করা খুব বেশি কষ্টকর। তো এই টাকাগুলো যাই হোক আল্লাহ তাআলার অশেষ রহমতে টাকাগুলো অ্যারেঞ্জ করতে পারছি ঠিক টাইমের ভেতরে। তো আমাদেরকে টাইম দেওয়া হয়েছিল, ওই টাইমের ভেতরে টাকাগুলো দিতে হবে। তো যাই হোক আমি মনে মনে ঠিক করছিলাম যে যেভাবেই হোক প্রয়োজন হলে বাড়ি থেকে কোনো জিনিস বিক্রি করব, প্রয়োজন হলে মানুষ বিক্রি করে দিব, তবুও এই টাকাগুলো অ্যারেঞ্জ করব। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখে সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। গত কয়েকদিনে হাজবেন্ডের পুঁজি, আমার পুঁজি সবকিছু মিলিয়ে ইউটিউবের পেমেন্ট, তারপরে আমাদের আহ টাকার ব্যাংকগুলো ব্যাংকে, তো এই টাকাগুলো অ্যারেঞ্জ করছি। আর আজকে হচ্ছে সেই টাকাগুলো দিয়ে দেওয়া হবে। তো দেওয়ার আগে আমি টাকাগুলো আরো একবার গুনে দেখতেছি টাকাগুলো ঠিকঠাক ভাবে মানে যতটা টাকার প্রয়োজন সেটা হয়েছে কিনা। তো যাই হোক যেভাবে হোক টাকাগুলো অ্যারেঞ্জ করে নিয়েছি। আল্লাহ তাআলার অশেষ রহমতে সমস্যা হয় নাই, কারণ আমি সংসারের পাশাপাশি আহ আর যদি না পারি তাহলে মাটির ব্যাংকেও টুকটাক কিছু টাকা জমিয়ে রাখার চেষ্টা করি। আর আমাদের পরিবারে ছোট বড় মিলিয়ে ৬ জন সদস্য, পরিবারও অনেক বড়। সেই সাথে আরো আমার বাবা মাকেও দেখতে হয়, শ্বশুর শাশুড়ি মাকেও দেখতে হয়, আত্মীয় স্বজন তো আছেন। সেই সাথে ঔষধের খরচপত্র, আরিয়ানের বাবার তো রেগুলার ঔষধ লাগে, আর আমি তো আর ১২ মাসই অসুস্থ, যেটা আপনারা জানেন। একটার পর একটা অসুখ আমার লেগেই থাকে। তো সবকিছু মিলিয়ে আসলে মিডল ক্লাস আমাদের মতন একটা পরিবারে আয় থেকে ব্যয় বেশি হয়ে যায়, যার জন্য টাকা একেবারেই সেভ করা যায় না। হঠাৎ করে যদি দেখা যায় বড় কোনো একটা ধাক্কা পড়ে, টাকার ধাক্কা পড়ে, ধরো ১ লাখ টাকা প্রয়োজন, তো ওই টাকাটা অ্যারেঞ্জ করতে একেবারে হিমশিম খেতে হয়। আর এই টাকাগুলোর জন্য কত সমস্যা, কত সমস্যা, এমনকি আমার বয়স্ক শ্বশুর শাশুড়ি মাকেও সমস্যা পোহাতে হয়। তো যাই হোক আমার শ্বশুর শাশুড়ি মা তো আমাদের এখানে আসলে আমাদের এখানে থাকেন, আর উনাদের পুরনো বাড়িতে থাকলে আমার এক বাসুর আছেন, উনি উনার মতন করে যথেষ্ট সম্ভব চেষ্টা করেন। এই যে বর্তমানেও মনে হয় আমার শ্বশুর শাশুড়ি মা ওনাদের বাড়িতেই খাবার দাবার খাচ্ছেন, ওখানেই আছেন। তো যাই হোক আসলে আরো কিছু আছেন। তো এই টাকাগুলোর জন্য আসলে অনেক সমস্যা, যেটার কিছুটা রেশ আমার শ্বশুর শাশুড়ি মারও উপর পড়ে যায় গিয়ে। এই যে সম্পদ সম্পদ সম্পদ, পাথরও আজকাল সম্পদ বুঝে। তো যেটা আসলে আমরা অতটাও বুঝি না। সম্পদ নিয়ে আমাদের অতটাও মাথা ব্যথা নেই। যদি থাকতো তাহলে নিজের বাড়িটা আজকে আবার নিজের বাড়ির নিজের টাকা দিয়ে আবার নিজের বাড়িটা কিনতে হতো না। তো যাই হোক এখানে ওই যে আমাদের স্কুলের একজন টিচার, ওই যে বয়স্ক, তো উনাকেই আহ বলা হয়েছিল টাকাগুলো আমাদের থেকে নিয়ে দিতে। তো যাই হোক উনি আসছেন, ওনার কাছে এখন টাকাগুলো সমঝে দেওয়া হলো। আর ওনাদেরকে একটু চা বিস্কুটও খাওয়ালাম। তো সেটা ক্যামেরা বন্দি করে রাখলাম যার স্মৃতি হিসাবে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক একটু আগে দেখতে পেলেন আহ মোটামুটি আজকে অনেক বড় একটা টেনশন, অনেক বড় একটা যুদ্ধ। তো সবকিছুর পরে আজকে একটু রিলিফ পাচ্ছি। মানে কি বলবো, তো অনেক বড় একটা দায়িত্ব, আর অনেক বড় একটা ঝামেলা আর কি, যেটা একটু হলেও কি বলবো একটু ম্যানেজ করতে পারছি। তো যাই হোক নিজের বাড়ি, যে বাড়িটায় নিজে থাকতেছি, টাকা পয়সা খরচ করেছি। আপনাদের হয়তো মনে আছে যখন আমি প্রথম ইউটিউব চ্যানেল ওপেন করেছিলাম, যারা সেই প্রথম থেকে আমার ভিডিও দেখেন তাদের কিন্তু অবশ্যই মনে থাকবে। তো আমাদের এই যে গড়টা, ওখানে জাস্ট খোলা উঠানের মধ্যে ওইদিকে স্কুল ছিল, স্কুলের সামনে জাস্ট 2 রুমের একটা গড় ছিল। তো জাস্ট আর কি টিনের চাল আর ইট দিয়ে একটা গড় ছিল, তার মধ্যে 2টা রুম ছিল, আর ওইদিকে ছোট একটা বারান্দা ছিল।
কোনো আরেকটা বাথরুম ছিল, ছোট একটা বাথরুমও ছিল। তো যাই হোক সবকিছুতে ইট লাগানো ছিল, ইটের ঘর, যেটা আলাদা থেকে দোকান ঘর নাকি স্কুল ঘর বোঝাই যেত না। তো এটা যে একটা বাড়ি ছিল এটা কিন্তু প্রথম দিকে মনেই হতো না, একেবারে ফাঁকা, চারদিকে কোনো গাছপালা নেই, জাস্ট দুইটা রুমের ছোট এই ঘরটা ছিল, ওই দিকের বারান্দাটাও ছিল না, যে বারান্দায় এখন আমি বসে আপনাদের সাথে কথা বলতেছি। তো যাই হোক আমি লকডাউনের সময় আহ এই গড়টা কোনো মতে লোন নিয়ে মোটামুটি আর কি গড়টা তুলেছিলাম। তো যাই হোক লকডাউনের পরে, লকডাউন থেকে শুরু করে লোনের যে ইএমআইটা, সেটা অনেক কষ্ট করে, কারণ আরিয়ান তখন ছোট ছিল, অনেক কষ্ট করে করে ইএমআইটা আর কি পে করছি। তো তারপরে তো নিজের ডাকডুল আসলে নিজেকে পেটাতে হয় না, তবে কখনো কখনো সেরকম পরিস্থিতি চলে আসে বলতে হয়। তো এই যে ইটের ছোট ছোট দুইটা রুম ছিল, একটা গড় ছিল, এই গড়টাকে একটু 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 করে নিজের পরিশ্রম, সততা, নিজের কঠোর পরিশ্রম, নিজের ঘাম জড়িয়ে একটু একটু করে আহ এই গড়টাকে যে একটা বাড়ির রূপ দিছি, গাছপালা লাগিয়েছি, বাড়িটাকে, ঘরটাকে বাড়ির মতন করে সাজিয়েছি, একটু একটু করে কিন্তু সবটুকু করেছি, আর যেটার সাক্ষী আপনারা। তো আমার প্রথম দিকের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন, আর যারা তো প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছেন তাদের আর ভিডিও দেখতেও হবে না, কারণ প্রথম থেকেই তো আমার লাইফস্টাইল একটু 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 করে উন্নতির দিকে গেছে, যেটা আমি সবসময় স্বীকার করি। অনেকে আছেন যারা ভালো পজিশনে যদি চলে যায় তাহলে হয়তো পেছনের খারাপ দিনগুলোর কথা ভুলে যায়, তো আমি সেটা কখনোই বলতে চাই না, আর ভুলবো না। কারণ আমি যেটা করেছি আপনাদের ভালোবাসায়, আল্লাহ তাআলার অশেষ রহমতে, আর নিজের অক্লান্ত পরিশ্রমে আজকে যেটুকুই হোক, হয়তো আমার কোনো ব্যাংক ব্যালেন্স নেই, এখনো অনেক সময় বড় কোনো ধাক্কা পড়লে দেখা যায় মানুষের থেকে হেল্পও নিতে হয়। তো তারপরেও মোটামুটি নিজের মতন করে মাথা গোজার একটা ট্রাই করেছি, যেখানে সুস্থ স্বাভাবিকভাবে ভালো একটা পরিবেশে থাকতে পারতেছি, মাথার উপরে ছাদ আছে, দুই বেলা দুই মুঠো খেতে পারতেছি, উপোস থাকতেছি না। তো এটুকুই বা কয়জন পায়। তো যাই হোক আমি যতটুকু করেছি, আহ আমার পরিশ্রম ছিল, আপনারাও আমার ভালোবেসে আমার পাশে ছিলেন, আমার সুখে দুঃখে খারাপ সময়ে আপনারা অনেকে আমার মাথার উপরে ছায়া হয়ে দাঁড়িয়েছেন, অনেকেই অনেক ভাবে টাকা পয়সা দিয়ে, মনোবল দিয়ে, সবকিছু দিয়ে আমাকে আমার পাশে ছিলেন, যেটা আমি জীবনেও কখনো ভুলবো না। তো যাই হোক আমি যে এই বাড়িটা করেছি, প্রথম থেকেই কিন্তু আমার মনে একটা দোটানা ছিল। আরিয়ানের বাবার সাথে আমি কথা বলতাম যে এখানে যে খরচ করতেছি, কিন্তু ভবিষ্যতে যদি কোনো ঝামেলা পায়, তো উনি তো সহজ সরল মানুষ, উনি বলতেন ঝামেলা কি বা হবে। তো যাই হোক এখানে যে আমি এমন আহ আহামারি বিল্ডিং করেছি এরকম কিছু না, জাস্ট টাকার মতন আর কি, একটু টাকার উপযুক্ত করে একটা জায়গা করেছি, ঘর করেছি, বারান্দা করেছি, যেভাবে মানুষ ভালোভাবে থাকতে পারে। তো তারপরেও তো আমার জীবনের যতটুকু পরিশ্রম, যতটুকু ইনকাম, আমি কিন্তু বাইরে কোথাও কিছু করি নাই, জাস্ট এই বাড়িটার পেছনে খরচ করেছি। তো যাই হোক টুকটাক একটু 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 করে করেছি, যতটুকু এখন বর্তমানে আমার আছে, আলহামদুলিল্লাহ। তো এখন এই বাড়িটার ঋণ কিন্তু আমাদেরকে এই পর্যায়ে এসে শোধ করতে হচ্ছে। বাড়িটা যে লোন নিয়ে কিনা হয়েছে বা এরকম কিছু না, আমার হাজবেন্ড ওনার স্কুলটা চালিয়ে চালিয়ে আগে থেকেই উনি তো ইনকাম করতেন, তো উনি কিনছেন। আর উনার বাড়িটা যখন কিনা হয়েছিল, উম, তো যাই হোক আমি ওই বিষয়গুলো নিয়ে এতটা ব্যঙ্গে বলতে চাচ্ছি না। তো সোজা আমি এটুকুই বলবো,
আমাদের ক্ষেত্রে যে এরকমটা অ্যাকুরেট হয়েছে এটা কিন্তু না। তবে এই বাড়িটা আমাদেরকে পেতে হলে সম্পূর্ণ আমাদের যদি হয়, বাড়িটা কিন্তু আমাদের, তারপরেও যদি এটা সম্পূর্ণরূপে নির্ভেজাল ভাবে আমরা পেতে চাই, তাহলে এই যে আজকে দেখতে পেলেন কিছুটা টাকা দিলাম, আরো কিছু টাকা বাকি রয়েছে। ওই টাকাটা দেওয়ার পরে তো ওটার এখন আপাতত কোনো চাপ নেই, তবে দিতে হবে। আমি যতটুকু বুঝে গেছি যে ওটাও দিতে হবে। তো ওইটা যদি দিতে পারি, মানে বড় অঙ্কেরটা দিয়ে দিয়েছি, আর আর একটু ছোট অঙ্কের যেটা আরো মনে করো 65 থেকে 70 হাজার এখনো ঋণ রয়েছে। তো যেটা ঋণ বলতে আর কি আরিয়ানের একজন চাচাকে দিতে হবে, চাচার বাগের আর কি টাকা। তো ওটা দেওয়ার পরে বাড়িটা আমাদের হবে, সম্পূর্ণ আমাদের হবে। তো বুঝতেই পারতেছেন নিজের বাড়ি এখন আবার নিজেকেই টাকা দিয়ে কিনতে হচ্ছে, করার কিছু নেই। তো যাই হোক, আমি পারিবারিক বিষয় নিয়ে অতটাও ব্যঙ্গে কথা কখনো বলি নাই, আর বলতে চাচ্ছিও না। আর এখন যে আমি গত কয়েকদিন থেকে টুকটাক যদিও বা কিছুটা বলি, বাধ্য হয়ে বলি, আপনাদের হয়তো অনেকের খারাপ লাগে যে এই বেটি আবার পারিবারিক ঝামেলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলে আসে। তো আসলে আমার ভিডিওতে এখন কয়েকদিন থেকে এরকম কিছু কমেন্ট আসে যেগুলোর কারণে মানে আমার ইমেজটা নষ্ট করতে, কেউ জেনে শুনেও আমার ইমেজটা নষ্ট করতে চেষ্টা করে। তো সেদিন একটা কমেন্ট আসছে, আমি নাকি আমার শ্বশুর শাশুড়িমাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে শিলং চলে গেছি। তো যতটুকু আমি বলবো, কেউ যদি এই কথাগুলো আমার সামনে এসে বলতে পারে, কারণ আমার শ্বশুর শাশুড়ি মার যেখানে পুরনো বাড়ি, ওখানে কিন্তু ওনার বাকি আরো 3-4 জন ছেলে থাকেন, 3 জন, আর আমরা কিন্তু এখানে। তারপরেও বর্তমানে আমার শ্বশুর শাশুড়ি মা যদি 10 দিন ওনাদের পুরনো বাড়িতে থাকেন, তাহলে 15 থেকে 20 দিন আমাদের এখানে থাকছেন। আর বাকি রইল ঔষধের খরচপত্র, কাপড় চোপড়, ওগুলো তো আমরাই দিই। তো যাই হোক, ওগুলোর বিষয়ে হিসাব করে লাভ নেই, হিসাব করিও না আমি কখনো, কারণ আমার নিজের একটা ছেলে আছে। তো এই বিষয়ে যারা কমেন্ট করে আমার ইমেজ গুলো নষ্ট করতে চায় সোশ্যাল মিডিয়ায়, সে আমি বুঝতে পারি কে বা কারা কমেন্ট করতেছে, যে জন্য আমিও আর কি টুকটাক কিছুটা বলি। তার আগে কিন্তু অনেক কিছু হয়েছে বা অনেক কিছু হতো যেটা আমি কখনোই আমার জীবনের পেছন থেকে শুরু করে যদি আমি সবকিছু বলতে যাই, আমার বিয়ে থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে মানে একটা ইতিহাস রচনা হয়ে যাবে। তো যেটা আমি বলতে চাইনি কখনো, আর বলবো না ইনশাল্লাহ। তো বাধ্য হয়ে আসলে গতকালকের ভিডিওতে, প্লাস এই যে পার্সোনাল কিছু জিনিস যেগুলো আপনাদের সাথে মনের দুঃখে আসলে হালকা হলেও একটু হলেও শেয়ার করলাম। তো যাই হোক, আমি শেষে এতটুকুই বলবো, আমি ব্যঙ্গে কিছুই বলবো না, তবে শেষে এতটুকুই বলবো, জীবনে যদি, বিশেষ করে আমার বাইরেরা যারা আছেন আমার ভিডিও দেখেন, তো এতটুকুই আমি বলবো, আমার জীবনে যতটুকু শিক্ষা থেকে আমি পেয়েছি আর কি, বা আমি আমার অভিজ্ঞতা থেকে যেটুকু দেখতে পেয়েছি, এটুকুই বলবো, জীবনে যদি কখনো, সেটা দেশে থেকে হোক বা প্রবাসী থেকেই হোক, যদি নিজে ইনকাম করেন আর নিজে বাড়ি করেন, নিজের একটা বাড়ি করার শখ থাকে, তাহলে মানে বাবার, নিজের বাবার বাড়ির আর কি সম্পদ রিলেটেড, বা ওই নিজের কেনা জায়গাও যদি হয় আর সেটা যদি নিজের নামে না হয়, তাহলে ওই জায়গায় কখনো বাড়ি করবেন না। প্রয়োজন হলে ওই যে টাকা দিয়ে বাড়ি করবেন, ওই টাকার অর্ধেক টাকা দিয়ে আহ জমি কিনবেন, তারপরে বড় করে বাড়ি করার পরিবর্তে ছোট করে হলে একটা বাড়ি করবেন। আর সেই সাথে আরেকটা জিনিস, নিজে যদি নিজের টাকা দিয়ে কোনো জমি কিনেন, তাহলে সেটা নিজের নামেই, মানে কাগজ যে দলিল হয়, দলিলগুলো নিজের নামেই করবেন। কারণ এরকম কিছু সিচুয়েশন আসে যখন সবাই একসাথে থাকে বাইরা, তখন মনে হয় যে না, আমি, আমার বাইরা তো ওরকম না, আমার বাইরে আমার সাথে এরকম করবে না, বা আমার বাবা মা এরকম করবে না, কিন্তু আমি শেষমেশ দেখছি সেই বাবা মাই
পাল্টি হয়ে যায় শেষের দিকে। তাই এটুকুই বলবো, এই যে আগে একটা বললাম আর শেষে যেটা বললাম যে জায়গা কেনার হলে নিজের বাবার নামেও কিন্তু কাগজ করবেন না, কারণ শেষে দেখবেন যখন কিনবেন তখন তো মনে হবে সবকিছু ঠিক আছে, কিন্তু কিছুদিন পরে দেখবেন সেই বাবাই অস্বীকার করবেন যে জায়গাটা তোমার। সব বাবার এরকম না, আমি সব বাবাদেরকে খারাপ বলতেছি না, তবে যেটা বাস্তব আর কি সেটাই বললাম। তো যাই হোক, আমি আর এর থেকে বেশি কিছু বলতে চাচ্ছি না। আর যাই হোক, আজকের মতো একটা সমস্যা ঝামেলা, এই টাকাটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। তো আমার হাজবেন্ডকে অনেক ছোটো হতে হয়েছে। তো দুনিয়ার কোন স্ত্রী তার হাজবেন্ডের মানে অপমান সহ্য করতে পারে না, সেটা তার হাজবেন্ডের সাথে যদি সম্পর্ক খারাপ হয় তবুও কোনো স্ত্রী সেটা সহ্য করতে পারে না। তো যাই হোক, দোয়া করবেন। আর আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।